ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমরা আলোচনা করব টু সেক্টর মডেল ISLM। প্রথম পর্বে আমরা IS সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। আমরা জানি টু সেক্টর মানে যেখানে টু সেক্টর বলতে আমরা দুটো সেক্টরকে বোঝায়, একটা হচ্ছে গুডস সেক্টর বা দ্রব্যের বাজার, আর একটা মানি সেক্টর বা অর্থের বাজার। গুডস সেক্টর বা দ্রব্যের বাজারে দ্রব্যের বাজার মূলত যে কার্ভটা আমরা পাই সেটা হলো IS কার্ভ, আর অর্থের বাজারে যে কার্ভটা পাই সেটা আমরা LM কার্ভ। এই দ্রব্যের বাজার এবং অর্থের বাজারে IS কার্ভ এবং LM কার্ভ দুটো সম্পর্কে আমরা বিশদে আলোচনা করব এবং সর্বশেষ দুটো বাজারে ISLM মডেলের সাইমালটেনিয়াসলি ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য আমরা আলোচনা করব। তাহলে প্রথম পর্বে আজকে আমাদের আলোচনা হচ্ছে IS কার্ভ সম্পর্কে, অল অ্যাবাউট IS কার্ভ কি বা হোয়াট ইজ IS কার্ভ। IS কার্ভ হচ্ছে দ্রব্যের বাজারে ভারসাম্য নির্দেশকারী রেখা, অর্থাৎ IS রেখা হলো এমন একটি রেখা যা দ্রব্যের বাজারে ভারসাম্য নির্দেশ করে। IS কার্ভের কনসেপ্টে আসার আগে আমরা দ্রব্যের বাজারে ভারসাম্যের শর্ত অলরেডি জানি যে সঞ্চয় এবং বিনিয়োগ, ইনভেস্টমেন্ট আর সেভিংস ইকুয়াল হয়, আমরা এটা জানি। আবার আমরা এটাও জানি যে বিনিয়োগ হচ্ছে ফাংশন অফ রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ বিনিয়োগ সুদের হারের অপেক্ষক। উল্টো দিকে সঞ্চয় হচ্ছে আয়ের অপেক্ষক। তাহলে দ্রব্যের বাজারে ভারসাম্যের শর্ত কি? দ্রব্যের বাজারে ভারসাম্যের শর্ত হচ্ছে সঞ্চয় বিনিয়োগের সমতা, অর্থাৎ আমরা যদি এই সেভিং ইকুয়ালস টু ইনভেস্টমেন্ট এই ভারসাম্যের শর্ত থেকে লিখতে পারি যে সেভিং ইকুয়ালস টু ইনভেস্টমেন্ট। এখানে আমরা একটা বিষয় দেখছি, আমার কাছে ইকুয়েশন বা সমীকরণ হচ্ছে একটা, কিন্তু আমাদের ভেরিয়েবল বা চলরাশি কটা? দুটো চলরাশি, একটা আইস আর একটা সুদের হার। ওয়াই মানে হচ্ছে জাতীয় আয় বা আউটপুট লেভেল বা আয় স্তর সংক্ষেপে, আর হচ্ছে ইন্টারেস্ট রেট বা সুদের হার। তাহলে দুটো চলরাশি এবং একটা মাত্র সমীকরণ সমাধান করা যায় না, অর্থাৎ সমাধান করা যায় না মানে কোনো ইউনিক ভ্যালু, একক ভ্যালু আমরা বের করতে পারবো না। তাহলে কিভাবে? আমরা কিন্তু একটা সমীকরণে দুটো চলরাশি যদি থাকে তাহলে আমরা কি করতে পারি? আমরা সেক্ষেত্রে ওই চলরাশির বিভিন্ন মানের জন্য যেমন এখানে যদি আর একটা ভ্যালু R1 হয় তাহলে সেই ভ্যালুটা পুট করলে আমরা সেখান থেকে ওয়াই এর একটা ভ্যালু পাবো। ঠিক একই রকম যদি রেট অফ ইন্টারেস্টের আরেকটা ভ্যালু পুট করি তার জন্য আয়ের আরেকটা ভ্যালু পাবো, বা সুদের হারের আরেকটা ভ্যালু পুট করলে তার জন্য আয়ের আরেকটা ভ্যালু পাবো। অর্থাৎ আমরা এই যে আয় এবং সুদের হারের যে বিভিন্ন মান পাচ্ছি, যেমন প্রথম পেলাম R1 Y1 একটা কম্বিনেশন, বা পরে বললাম R2 Y2 আর একটা কম্বিনেশন, বা তারপরে পেলাম R3 Y3 আর একটা কম্বিনেশন। এই যে বিভিন্ন কম্বিনেশন কাদের মধ্যে? আয় স্তর এবং সুদের হার। এই আয় স্তর এবং সুদের হারের মধ্যে এই যে বিভিন্ন এই কম্বিনেশন গুলোকে যদি আমরা একটা রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করি তাহলে প্রত্যেকটা কম্বিনেশনই কিন্তু আমার ওই সেভিং ইনভেস্টমেন্ট ইকুয়ালিটি বা সঞ্চয় বিনিয়োগের সমতা, অর্থাৎ গুডস মার্কেটের ইকুইলিব্রিয়ামের যে কন্ডিশন সেই কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে। অর্থাৎ প্রত্যেকটা সমন্বয় কিন্তু ভারসাম্য নির্দেশ করছে। তাহলে আয় স্তর এবং সুদের হারের এই যে বিভিন্ন সমন্বয়গুলো যেগুলো দ্রব্যের বাজারে ভারসাম্য নির্দেশ করছে, সেই বিন্দুগুলোকে যদি আমরা রেখাচিত্রে উপস্থাপন করি তাহলে যে রেখাটা পাবো সেটাই হলো IS রেখা। তাহলে আশা করি বোঝা গেছে IS রেখাটা কি। IS কার্ভ বা IS রেখা হলো আয় স্তর এবং সুদের হারের বিভিন্ন সমন্বয়, ডিফারেন্ট কম্বিনেশন অফ রেট অফ ইন্টারেস্ট এন্ড ইনকাম ফর হুইচ গুডস মার্কেট ইজ ইন ইকুইলিব্রিয়াম। অর্থাৎ আয় স্তর এবং সুদের হারের বিভিন্ন সমন্বয় যার দ্বারা দ্রব্যের বাজারে ভারসাম্য সূচিত হয়, অর্থাৎ দ্রব্যের বাজারে সঞ্চয় এবং বিনিয়োগের সমতা স্থাপিত হয়। তাহলে আমরা এবার রেখাচিত্রে যদি দেখাই তাহলে কি রকম হবে? রেখাচিত্রে যদি আমরা এক্স অক্ষ বরাবর আমরা যদি এক্স অক্ষ
বরাবর আমরা ওয়াই অক্ষ বরাবর আয় স্তর ইনকাম লেভেল, এক্স অক্ষ বরাবর সুদের ওয়াই অক্ষ বরাবর সুদের হার পরিমাপ করি, তাহলে কি হবে? তাহলে আইএস রেখাটা হবে এইরকম নিম্নমুখী একটা রেখা। ওই যে বিন্দুগুলো আমরা যেমন দেখেছিলাম, একটা পেয়েছিলাম RY11 কম্বিনেশন, এই R1Y1 কম্বিনেশন বসালে একটা বিন্দু, একই রকম R2Y2 কম্বিনেশন বসালে আমরা আরেকটা বিন্দু পেয়েছিলাম, একই রকম R3Y3 কম্বিনেশন। এই যে বিভিন্ন কম্বিনেশন, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, এই যে বিন্দুগুলো, এই বিন্দুগুলো কিন্তু প্রতিটাই দ্রব্যের বাজারে ভারসাম্য নির্দেশ করছে। এই বিন্দুগুলো যোগ করেই আমরা এই রেখাটা পেয়েছি। এই রেখাটাই হলো আইএস কার্ভ বা আইএস রেখা। সুতরাং যদি বলে হোয়াট ইজ আইএস কার্ভ বা আইএস রেখা কি, তাহলে বলবো আইএস রেখা হলো এমন একটি রেখা যার উপর প্রতিটি বিন্দু দ্রব্যের বাজারে ভারসাম্য সূচিত করে, এবং এটি হলো আয় স্তর এবং সুদের হারের বিভিন্ন সমন্বয় যা গুডস মার্কেট ইকুইলিব্রিয়ামকে ইন্ডিকেট করে। তাহলে আমরা আইএস রেখা কাকে বলে বা আইএস রেখা কি এই বিষয় সম্পর্কে পরিষ্কার বুঝতে পারলাম, এবং চিত্রটা কিরকম হয় আমরা দেখলাম। এ প্রসঙ্গে বলে রাখি, আইএস রেখার ঢাল বা স্লোপ অফ আইএস কার্ভ, বা আইএস রেখার ঢাল কিন্তু ঋণাত্মক। কারণ আমরা এখানে দেখছি রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার কমলে আয় স্তর কিন্তু বাড়ছে, সুদের হার যত কমছে আয় স্তর তত বাড়ছে। অর্থাৎ আর যদি ছবি অনুযায়ী যা দেখিয়েছি, আর কমলে ওয়াই বাড়ছে, বা যদি আর বাড়ে ওয়াই কমে, অর্থাৎ আর এবং ওয়াই এর মধ্যে বিপরীতমুখী সম্পর্ক। এখন প্রশ্ন হলো কেন এরকম? তার কারণটাও আমি খুব সংক্ষেপে ব্যাখ্যা করছি। যদি সুদের হার কমে যায় তাহলে বিনিয়োগ বেড়ে যাবে। বিনিয়োগ যদি বেড়ে যায় অর্থাৎ ইনভেস্টমেন্ট মার্কেটে বাড়বে অ্যাজ ইন্টারেস্ট ফলস, ফলে কস্ট অফ ক্যাপিটাল বা মূলধনের জন্য খরচ কম, প্রফিটেবিলিটি অফ ইনভেস্টমেন্ট বাড়ছে বলে সাধারণত বিনিয়োগ বাড়ে, আর বিনিয়োগ বাড়লে অটোমেটিক্যালি ইকোনমিতে আয় উৎপাদন বাড়বে, অর্থাৎ ইনকাম লেভেল রাইজ করবে। তাহলে আমরা কি দেখলাম? বিনিয়োগ ফল করলে, সুদের হার ফল করলে আয় স্তর বাড়ছে, অর্থাৎ আর সুদের হারের সাথে আয় স্তরের একটা বিপরীতমুখী সম্পর্ক। সেই জন্যই এই রেখার ঢাল ঋণাত্মক বা আইএস কার্ভ ইজ জেনারেলি নেগেটিভলি স্লোপড। এবারে আমরা আলোচনা করব ডেরিভেশন অফ আইএস কার্ভ, অর্থাৎ কিভাবে আইএস কার্ভ ডিরাইভ করা হয় বা আইএস কার্ভ ডেরিভেশনে। আমরা ডেরিভেশন করার আগে আমরা একটু সঞ্চয় আর বিনিয়োগ রেখার আকৃতি সম্পর্কে দেখে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। যদি আমরা সঞ্চয় রেখা আঁকি, তাহলে সাধারণত সঞ্চয় রেখা একটা ঊর্ধ্বমুখী রেখা হয়, ঠিক এইরকম, যার একটা আয় স্তর বরাবর একটা ছেদিতাংশ থাকে। আর বিনিয়োগ রেখাটা কিরকম হয়? বিনিয়োগ রেখাটা যদি আমরা সুদের হার আর বিনিয়োগ আঁকি তাহলে একটা ঋণাত্মক রেখা হয়। তাহলে এই বিনিয়োগ রেখা আর সঞ্চয় রেখা এই দুটো থেকেই কিন্তু আমরা আইএস রেখা অঙ্কন করব, এবং আইএস রেখাটা আমরা 4 কোয়াড্রেন্ট ভিত্তিতে 4 কোয়াড্রেন্ট চিত্রের মাধ্যমে দেখাবো, যেখানে 4টে অক্ষ বা কোয়াড্রেন্ট আছে। আমরা এই 4 কোয়াড্রেন্ট চিত্রের ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা আইএস কার্ভটা আঁকবো, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা রেট অফ ইন্টারেস্ট আর ইনকাম নিলাম। সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা ইনভেস্টমেন্ট ড্র করব, তাহলে আই নেব। ইনভেস্টমেন্ট কার্ভটা কিরকম হবে? নেগেটিভলি স্লোপ বা ঋণাত্মক ঢাল বিশিষ্ট। আমরা ফোর্থ কোয়াড্রেন্টে নেব সঞ্চয় এবং আয়, অর্থাৎ সঞ্চয় অপেক্ষক। সঞ্চয় অপেক্ষক আমরা কিরকম দেখেছিলাম? সঞ্চয় অপেক্ষক দেখেছিলাম এরকম, অর্থাৎ আয়ের কাছে সঞ্চয় থেকে দূরে, এস থেকে দূরে, তাহলে রেখাটা এইরকম হবে, এস অফ ওয়াই।
সঞ্চয় অপেক্ষক। আর ভারসাম্যের শর্ত কি? তাহলে আমরা বিনিয়োগ রেখা সঞ্চয় রেখা পেলাম। গুডস মার্কেটের ইকুইলিব্রিয়াম বা ভারসাম্যের শর্ত কি? যে সঞ্চয় আর বিনিয়োগ সমান হবে। তাহলে আমরা সমান করতে পারি কিভাবে? আমরা জিওমেট্রিক্যালি আমরা দুটো কার্ভকে সমান করতে পারবো একটা 45 ডিগ্রি লাইন দিয়ে। তাহলে আমরা থার্ড কোয়াড্রেন্টে আমরা এই 45 ডিগ্রি লাইনটা ড্র করব, যেটা আমাদের নির্দেশ করবে আইএস কার্ভে, গুডস মার্কেটে আই আর এস অর্থাৎ সঞ্চয় বিনিয়োগের সমতা। তাহলে এইবার আমরা যে কোনো একটা ইন্টারেস্ট বা সুদের হার নেব, যে কোনো একটা সুদের হার ধরলাম R1 সুদের হার। এই R1 সুদের হারে আমরা বের করব যে বিনিয়োগ কতটা। R1 সুদের হারে বিনিয়োগ হচ্ছে R1 সুদের হারে বিনিয়োগ হচ্ছে I1। ওই বিনিয়োগের সমান পরিমাণ সঞ্চয় কতটা? S1। S1 সঞ্চয় কোন আয় স্তরে হয়? Y1 আয় স্তরে। তাহলে সঞ্চয় বিনিয়োগ সমান হবে যখন, তখন বাজারে সুদের হার হবে R1 আর আয় স্তর হবে, আমি ডটেড লাইন দিয়ে একটা পয়েন্ট দেখাচ্ছি, পয়েন্ট A। তাহলে এ পয়েন্টটা অর্থাৎ R1 Y1 যে কম্বিনেশন, এই Y1 R1 সমন্বয় দ্রব্যের বাজারে ভারসাম্য নির্দেশ করছে। এবারে আসি, আর যদি সুদের হার অন্য আর একটা R2 কম ধরলাম, যে R2 হচ্ছে এইটা R2, তাহলে এই সুদের হারে বিনিয়োগ কতটা? বিনিয়োগ রেখা থেকে পেলাম বিনিয়োগ হচ্ছে I2। তাহলে ওই পরিমাণ বিনিয়োগ হতে গেলে তার সমান সঞ্চয় কত? S2। সেই পরিমাণ সঞ্চয় হতে গেলে আয় স্তর কতটা? সেই পরিমাণ সঞ্চয় হতে গেলে তোমরা আঁকার সময় স্কেল ইউজ করবে, ফলে বেঁকে যাওয়ার লাইনগুলো বেঁকে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এইবার তাহলে আমরা কি পেলাম? R2 সুদের হার হলে সঞ্চয় ভারসাম্য, মানে সঞ্চয় এবং বিনিয়োগের সমতা আসবে যখন আয় স্তর Y2 হবে। অর্থাৎ আমরা আরেকটা কম্বিনেশন পেলাম, যে কম্বিনেশনটা হচ্ছে Y2 R2, যে পয়েন্টটার নাম দিই B। তাহলে একই রকম ভাবে যদি আমি আরেকটা পয়েন্ট নিতাম, রেট অফ ইন্টারেস্ট আরেকটা নিতাম, তার এগেইনস্টে আরেকটা ইনকাম লেভেল পেতাম, ফর হুইচ গুডস মার্কেট উইল বি ইন ইকুইলিব্রিয়াম। তাহলে এইভাবে আমরা উইল গেট সো মেনি পয়েন্টস, লাইক A B C। এই যে পয়েন্টগুলো পাচ্ছি, এই পয়েন্টগুলোকে যদি আমরা ফ্রি হ্যান্ড যোগ করি, তাহলেই আমরা কিন্তু যে কার্ভটা বা যে রেখাটা পাচ্ছি, সেই রেখাটাই হচ্ছে আইএস রেখা। তাহলে আইএস রেখা আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা আইএস রেখা ড্র করলাম, সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা বিনিয়োগ রেখা, ফোর্থ কোয়াড্রেন্টে আমরা সঞ্চয় রেখা, এবং থার্ড কোয়াড্রেন্টে আমরা সঞ্চয় বিনিয়োগের সমতা 45 ডিগ্রি লাইন এঁকেছি। তাহলে এইভাবে আমরা কিন্তু মিনিমাম, তোমরা পরীক্ষায় এলে মিনিমাম দুটো পয়েন্ট, তিনটে পয়েন্ট দেখালে খুব ভালো হয়, তিনটে পয়েন্ট দিলে অনেকটা জটিল হয়ে যাবে, কিন্তু তিনটে পয়েন্ট হলে একদম মানে খুব সুন্দর হয়, পারফেক্ট হয়। তাহলে অ্যাটলিস্ট ABC তিনটে পয়েন্ট দিয়ে তোমরা এইভাবে আইএস কার্ভ দেখিয়ে দেবে। তাহলে আশা করি আইএস কার্ভ কিভাবে অঙ্কন করা হয় বা ডিরাইভ আইএস কার্ভ ইউজিং 4 কোয়াড্রেন্ট ডায়াগ্রাম বা গুডস মার্কেটের ইকুইলিব্রিয়াম ইন্ডিকেটিং কার্ভ কিভাবে ডিরাইভ করা যায়, যেভাবেই প্রশ্নটা আসুক না কেন, তোমরা এই আঁকাটা আঁকতে পারবে। এর সাথে এক্সপ্লেনেশন যা এঁকেছো, যেমন ভাবে আমি বললাম, R1 যে কোনো সুদের হার ধরি R1, সেক্ষেত্রে বিনিয়োগ কত, সঞ্চয় কত, আয় স্তর কত, অর্থাৎ সমন্বয় বিন্দুটা কি, এইভাবে ABC পয়েন্ট এক্সপ্লেন করে যোগ করে আমরা আইএস রেখা পাচ্ছি। এইটুকু বললেই আমাদের কিন্তু একটা পূর্ণাঙ্গ মানে কমপ্লিট অ্যান্সার হবে। তাহলে আইএস কার্ভ ডেরিভেশন গেল। এইবার আমরা আসব যে আইএস কার্ভ নরমালি আমরা দেখছি যে নেগেটিভলি স্লোপড। এখন এই আইএস রেখা কখন উল্লম্ব হতে পারে, কখন অনুভূমিক হতে পারে, কখন ফ্ল্যাটার হয়, কখন স্টিপার হয়, আমরা এই বিষয়টা এখন এবার আমরা আলোচনা করব আইএস কার্ভ কখন উল্লম্ব হয়, অর্থাৎ আইএস রেখা কখন এরকম উল্লম্ব হয়। আইএস রেখা উল্লম্ব হতে পারে, এর আইএস রেখা উল্লম্ব হওয়ার আগে তাৎপর্যটা বুঝে নি, তাহলেই আমাদের প্রশ্নের উত্তর কিন্তু আমরা নিজেরাই পেয়ে যাব।
যদি সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট R1 হয় তাহলেও ইনকাম লেভেল যা। সুদের হার যদি কমে বা বাড়ে দেন ইনকামের কোনো চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট বাড়ুক বা কমুক, সুদের হার হ্রাস বা বৃদ্ধির দরুন আয়ের স্তরে কোনো পরিবর্তন হচ্ছে না, আয় স্তর স্থির আছে। তখনই একমাত্র আয়ের রেখা উল্লম্ব হবে। এটা কখন হতে পারে? যদি রেট অফ ইন্টারেস্টের চেঞ্জের সাড়া দিচ্ছে না ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট বাড়লো বা কমলো তার দরুন ইনভেস্টমেন্ট কোনোভাবে রেসপন্স করছে না। কখন এটা হতে পারে? যদি রেট অফ ইন্টারেস্ট পারফেক্টলি ইনভেস্টমেন্টের পারফেক্টলি আর কমপ্লিটলি ইনইলাস্টিক হয়। সুদের হার যদি পূর্ণ অস্থিতিস্থাপক হয় তবে সেক্ষেত্রে এটি উল্লম্ব হবে। তাহলে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার যদি পারফেক্টলি অর কমপ্লিটলি ইনইলাস্টিক বা অস্থিতিস্থাপক হয়, একমাত্র সেক্ষেত্রেই আইএস রেখা অনুভূমিক অক্ষের উল্লম্ব অক্ষের সমান্তরাল বা এক কথায় আমরা বলতে পারি উল্লম্ব হয়। কিন্তু এটা কখন অনুভূমিক হবে? অনুভূমিকের ক্ষেত্রে আমরা কি বলতে পারবো? অনুভূমিক হতে পারে যদি রেট অফ ইন্টারেস্ট ইনকাম, অর্থাৎ আইএস কার্ভটা এমনই যে রেট অফ ইন্টারেস্টের সামান্য পরিবর্তনে ইনকাম লেভেলের বিরাট পরিবর্তন হচ্ছে। এটা কখন হতে পারে? যখন রেট অফ ইন্টারেস্ট ইজ পারফেক্টলি ইলাস্টিক বা স্থিতিস্থাপক। সুদের হার যদি বিনিয়োগের সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়, অর্থাৎ রেসপন্সিভনেস অফ ইনভেস্টমেন্ট ডিউ টু চেঞ্জ ইন রেট অফ ইন্টারেস্ট, সুদের হারের সাথে বিনিয়োগের যে রেসপন্স বা রিয়াকশন, প্রতিক্রিয়া, প্রভাব, তার উপর নির্ভর করছে আইএস রেখাটা উল্লম্ব হবে না অনুভূমিক হবে। যদি পূর্ণ অস্থিতিস্থাপক হয় তাহলে উল্লম্ব হবে, পূর্ণ স্থিতিস্থাপক বা ইলাস্টিক যদি হয় তাহলে অনুভূমিক অক্ষের সমান্তরাল হবে। এই প্রসঙ্গে আরো দুটো বিষয় বলে নিই। সেটা হলো, যদি আইএস রেখা ফ্ল্যাটার হতে পারে বা বাংলায় আমরা বলি কি চ্যাটালো, আবার আইএস রেখা স্টিপার হতে পারে বা খাড়াই, আমরা বাংলায় বলি খাড়াই। যেমন এখানে আমি যে ফার্স্ট আইএস কার্ভটা আঁকছি, এটা একটা আইএস কার্ভ আর এটা একটা আইএস কার্ভ, দুটোই কিন্তু আইএস 1 দিই, দুটোকে আলাদা করার জন্য আইএস 2 দিই। এটা কিন্তু দেখো, সুদের হার R1 হলে আই স্তর কতটা? Y1। সুদের হার সামান্য কমলো, R2 হলো। এখানে দেখো সুদের হার সামান্য কমেছে, তার জন্য বা কম কমেছে, কিন্তু আয় স্তর অনেক বেশি কমেছে। তাহলে এইটাকে আমরা বলবো রেট অফ ইন্টারেস্ট কি ইলাস্টিক। রেট অফ ইন্টারেস্ট ইলাস্টিক। যদি সুদের হার স্থিতিস্থাপক হয় সুদের হার, তাহলে আইএস রেখাটা ফ্ল্যাটার হয়। আইএস রেখা তখন ফ্ল্যাটার বা চ্যাটালো হয়। কিন্তু এই দ্বিতীয় ছবিতে দেখি R1, সুদের হার Y1, আর অনেকটা বেড়েছে Y, তাহলে দেখো আর এর অনেক বেশি পরিবর্তন সেই তুলনায়, অর্থাৎ আই স্তরের পরিবর্তন কম, সুদের হার বেশি। এটা যদি হয় তখন আমরা বলতে পারি রেট অফ ইন্টারেস্ট হচ্ছে ইনইলাস্টিক। তাহলে ইনইলাস্টিক হলে স্টিপার বা খাড়াই হবে। তাহলে মজার বিষয়, মনে রাখার সুবিধা, যত ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার যত ইলাস্টিক হবে তত ফ্ল্যাটার হবে, আর কমপ্লিটলি ইলাস্টিক হলে অনুভূমিক অক্ষের সমান্তরাল। রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার যত ইনইলাস্টিক হবে তত খাড়াই বা স্টিপার হবে, এবং কমপ্লিটলি ইনইলাস্টিক অর্থাৎ সম্পূর্ণ অস্থিতিস্থাপক হলে এটা উল্লম্ব হবে। বোঝা গেছে? তাহলে আইএস রেখা উল্লম্ব হবে
কখন, অনুভূমিক হবে কখন, চ্যাটালো হবে কখন, খাড়াই হবে কখন, এটা পুরোপুরি নির্ভর করছে বাজারে সুদের হার বা রেট অফ ইন্টারেস্টের ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতার উপর। যত স্থিতিস্থাপক হবে তত ফ্ল্যাটার হবে, আর কমপ্লিটলি ইলাস্টিক হলে সম্পূর্ণ অনুভূমিক হবে। যত ইনলাস্টিক হবে, অস্থিতিস্থাপক হবে, তত খাড়াই হবে বা স্টিপার হবে, এবং কমপ্লিটলি ইনলাস্টিক হলে ভার্টিক্যাল হবে বা উল্লম্ব হবে। তাহলে আশা করি আইএস রেখা আকৃতি, ঢাল, আইএস রেখা অঙ্কন বিষয়গুলো বোঝা গেছে। এবারে আমরা আইএস কার্ভ সম্পর্কে আর একটি বিষয় রয়েছে, সেটি আলোচনা করব। সেটা হলো আইএস রেখার শিফটিং বা স্থান পরিবর্তন। আইএস রেখার স্থান পরিবর্তন হবে কোন কোন ক্ষেত্রে? আমরা জানি যে এগ্রিগেট ডিমান্ড সি প্লাস আই প্লাস জি, যদি আমি বদ্ধ অর্থনীতি ধরি, তাহলে যদি ভোগ বাড়ে অর্থাৎ ভোগ প্রবণতা যদি বাড়ে, মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম বা কনজাম্পশন যদি বাড়ে, তাহলে তার দরুন আইএস কার্ভ ডান দিকে শিফট করবে। আইএস রেখাটা ডান দিকে বা রাইটওয়ার্ড শিফট করবে। কিরকম আমি ছবি দিয়ে ব্যাপারটা বোঝাচ্ছি। আগে বলে নি কোন কোন ক্ষেত্রে ডান দিকে, একটা দেখিয়ে দিই ছবি, তাহলে বুঝতে আরো বেশি সুবিধা হবে। আইএস রেখা এইটা, রেট অফ ইন্টারেস্ট R1, আই স্তর Y1। যেই মার্জিনাল প্রপেন্সিটি টু কনজাম্পশন বা প্রান্তিক ভোগ প্রবণতা মানুষের বৃদ্ধি পেল, ফলে বা এটার উল্টোটা অপোজিট হচ্ছে এমপিএস হ্রাস পেল, তার দরুন মানুষের ভোগ বাড়লো, ভোগ বাড়লে এগ্রিগেট ডিমান্ড বাড়লো, এগ্রিগেট ডিমান্ড বাড়লে সাথে সাথে ইকুয়ালিটি বা ভারসাম্যের জন্য এগ্রিগেট সাপ্লাই বাড়বে, আয় স্তর বাড়বে, তাহলে দেশে আয় স্তর বাড়বে। তাহলে কি দাঁড়ালো? ভোগ বাড়লে আয় বাড়বে, তাহলে আয়টা Y1 থেকে বেড়ে ধরলাম, কথা Y1 ড্যাশ হলো। তাহলে এখন সুদের হার তো চেঞ্জ হয়নি, সুদের হারটা একই আছে, তাহলে এখন নতুন বিন্দু। এইভাবে আমরা অন্য একটা সুদের হার আর একটা বিন্দু এইভাবে দেখব যে আইএস রেখাটাই ডান দিকে সরে গেল। তাহলে যখন ভোগ বাড়বে বা ভোগ প্রবণতা বাড়বে, তখন আইএস রেখা ডান দিকে সরবে। একই রকম যদি বিনিয়োগ বাড়ে, বিনিয়োগ বাড়লেও কিন্তু আইএস রেখা এরকম ডান দিকেই সরে যাবে, সেম লজিক। বা সরকারি ব্যয় যদি বাড়ে, তাহলেও আইএস রেখা ডান দিকে সরবে। তাহলে ভোগ, বিনিয়োগ, সরকারি ব্যয় এগুলো যদি বাড়ে, তাহলে আইএস রেখা ডান দিকে সরবে। পাশাপাশি যদি সঞ্চয় বাড়ে, তাহলে সঞ্চয় বেড়ে যাওয়া মানে ভোগ কমে যাওয়া, তাহলে সঞ্চয় এটা একসাথে ডান দিক যখন বলছি, তাহলে ডান দিকে কখন কখন সরে আমি এক এক করে পয়েন্ট করে বলি, তাহলে মনে রাখতে সুবিধা হবে। যদি ভোগ বাড়ে, 2 যদি বিনিয়োগ বাড়ে, 3 যদি সরকারি ব্যয় বৃদ্ধি পায়, 4 যদি সঞ্চয় হ্রাস পায়, সঞ্চয় হ্রাস পাওয়া মানে, আর 5 নাম্বার যদি সরকার ট্যাক্স বা কর যদি কমায়, কর কমালেও একই গল্প, তাহলে ভোগ বাড়বে, তাহলেই আয় স্তর বেড়ে যাবে, অর্থাৎ ডান দিকে সরবে। তাহলে এই যে 5টা কারণ দেখালাম, এই 5টা ক্ষেত্রে আইএস রেখা বা আইএস কার্ভ শিফটেড রাইটওয়ার্ড বা ডান দিকে স্থানান্তরিত হয়। তাহলে একই রকমের যদি উল্টো ঘটনা ঘটে, তখন কি ঘটবে? যদি ভোগ কমে বা বিনিয়োগ কমে বা সরকারি ব্যয় কমে বা সঞ্চয় যদি বাড়ে বা যদি কর বৃদ্ধি পায়, তাহলে কিন্তু আইএস রেখা বাঁ দিকে সরবে। তাহলে সেটাও আমি রেখাচিত্র দিয়ে দেখাবো। আশা করি এই অংশটা তোমাদের লেখা হয়ে গেছে। আমি এই অংশটা একটু মুছে দিচ্ছি, তাহলে এইখানটাতেই আমরা দেখাতে পারবো যে আইএস রেখা কখন বাঁ দিকে সরে যায়। আইএস রেখা প্রাথমিক অবস্থায় আইএস 0। আইএস রেখা যদি দেখা যায় যে ভোগ হ্রাস পেয়েছে, বিনিয়োগ হ্রাস পেয়েছে, সরকারি ব্যয় হ্রাস পেয়েছে, বা সঞ্চয় বৃদ্ধি পেয়েছে, বা কর হার বৃদ্ধি পেয়েছে, তাহলে আইএস রেখা বাম দিকে সরে যাবে, শিফটেড টুয়ার্ডস লেফট। বাম দিকে আইএস রেখা বাম দিকে সরে যাবে, অর্থাৎ আইএস রেখাটা তখন এরকম। এবার এই রেখাটা আমি আঁকলাম, দেখো প্যারালাল নয়। আইএস রেখা প্যারালালি শিফট করতে পারে না
এরকম একদিকে বেশি একদিকে কম, এটা এন্টায়ারলি ডিপেন্ড করছে যে ধরো বিনিয়োগ বাড়লে, বিনিয়োগের দুটো অংশ, একটা স্বয়ংভূত বিনিয়োগ, তা যদি স্বয়ংভূত বিনিয়োগের পরিবর্তনের দরুন সামগ্রিক চাহিদার পরিবর্তন হয় তাহলে সমান্তরালে শিফট করবে। একই রকম স্বয়ংভূত ভোগ যদি পরিবর্তিত হয় তাহলে তার দরুন যদি চেঞ্জটা হয় তাহলেও সেক্ষেত্রে সমান্তরালে শিফট করবে, না হলে যে কোনো ভাবেই বাড়ছে বা বাড়লে ডান দিকে শিফট করবে আর কমলে বাদিকে শিফট করবে যদি ভোগ, সঞ্চয়, ভোগ, বিনিয়োগ এবং সরকারি ব্যয়। আর সঞ্চয় এবং করের ক্ষেত্রে উল্টো, যদি সঞ্চয় বাড়ে বা কর হার বাড়ে তাহলে বাম দিকে সরবে, আর যদি সঞ্চয় এবং কর হার কমে তাহলে ডান দিকে সরবে। তাহলে এই ছিল আজকের অল অ্যাবাউট আইএস কার্ভ। আইএস কার্ভ কি, কিভাবে ডিরাইভ করা যায়, বা আইএস কার্ভ থেকে মানে ডান দিকে বা বাদিকে কখন সরে যায়, আইএস রেখার ঢাল কেমন, আইএস রেখা কখন চ্যাটালো কখন ফ্ল্যাটার হয়, যাবতীয় আলোচনা আশা করি বোঝা গেছে। আইএস কার্ভ সম্পর্কে আজকের এই আলোচনা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।